বাংলা অনার্স ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ তোমাদের সামনে চর্যাপদ নিয়ে আলোচনা করব। এই আলোচনাটি শোনার পর চর্যাপদ সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করো। চর্যাপদ, প্রথমেই আমরা চর্যাপদ আলোচনার পূর্বে কিছু বিষয় জেনে নিব। বাংলা সাহিত্যের সামগ্রিক ইতিহাসকে 3টি যুগে ভাগ করা হয়েছে। এ বিষয়ে তোমরা সবাই জানো। 3টি যুগ কী কী? প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। আর চর্যাপদটা হচ্ছে প্রাচীন যুগের নিদর্শন, আর মধ্যযুগের নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন, জনপ্রিয় একটি সাহিত্য। তো প্রাচীন যুগের যে সাহিত্য ছিল তা হচ্ছে চর্যাপদ। তাহলে আমরা বাংলা সাহিত্যের প্রাচীন চর্যাপদ নিয়ে আলোচনা করব এখন। চর্যাপদ সম্পর্কে একদম বিস্তারিতভাবে জানতে হলে প্রথমেই আমরা চর্যাপদ আবিষ্কারক সম্পর্কে জানব, আর আবিষ্কারক কিভাবে চর্যাপদ আবিষ্কার করেছেন তা আমরা জানব। তাহলে প্রথমেই শুরুতে আমরা মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী সম্পর্কে জানব। চর্যাপদ আবিষ্কারক মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী জন্মগ্রহণ করেন 1853 সালের 6 ডিসেম্বর খুলনা জেলার কুমিরা গ্রামে। তার আদি নিবাস ছিল উত্তর 24 পরগনা জেলার নৈহাটিতে। তার পারিবারিক পদবি ছিল ভট্টাচার্য। তার মৃত্যু 1931 সালের 17 নভেম্বর। আসল নাম হচ্ছে হরপ্রসাদ ভট্টাচার্য। তার অনেকগুলো পদবি ছিল, যেমন মহামহোপাধ্যায়, এটা তার একটি পদবি। এই পদবিটি ব্রিটিশ সরকার কর্তৃক পান উপাধি। তারপর হচ্ছে শাস্ত্রী। শাস্ত্রী হচ্ছে তিনি সংস্কৃত নিয়ে পড়াশোনা করে তখন প্রথম স্থান অধিকার করেন, আর MA ডিগ্রি লাভের পর তিনি এই শাস্ত্রী উপাধিটি পান। CIE ব্রিটিশ সরকার কর্তৃক উপাধি, ডিলিট ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক উপাধি 1927 সালে পান। তিনি বাংলা সাহিত্যের ইতিহাস রচয়িতা, বিখ্যাত বাঙালি ভারত তত্ত্ববিদ, সংস্কৃত বিশারদ, সংরক্ষণবিদ। তিনি বাংলা সাহিত্যের আদি বা প্রাচীনতম নিদর্শন চর্যাপদের আবিষ্কারকর্তা। তিনি সন্ধ্যাকর নন্দী রচিত রামচরিত বা রামচরিতমানস পুঁথির সংগ্রাহক। এখন হরপ্রসাদ শাস্ত্রী সম্পর্কে জানলাম। হরপ্রসাদ শাস্ত্রী যার দ্বারা অনুপ্রাণিত হয়ে উৎসাহিত লাভ করে চর্যাপদ আবিষ্কার করেছেন তার সম্পর্কে তো অবশ্যই আমাদের জানা দরকার। তিনি হচ্ছেন রাজা রাজেন্দ্রলাল মিত্র। তার একটি বিখ্যাত গ্রন্থ আছে, দ্য সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল। 1882 সালে তিনি এই গ্রন্থটি প্রকাশ করেন। রাজা রাজেন্দ্রলাল মিত্র 1822 সালের 16 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। মৃত্যুবরণ করেন 1891 সালে 26 জুলাই। রাজা রাজেন্দ্রলাল মিত্র ছিল ভারতীয়। তিনি একজন বিশিষ্ট ভারততত্ত্ববিদ, প্রত্নতাত্ত্বিক, সমালোচক ও প্রাবন্ধিক। রায়বাহাদুর তার উপাধি, ব্রিটিশ সরকার কর্তৃক উপাধি পান 1877 সালে। ডক্টর অফ ল কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পান। রাজা উপাধি পান ব্রিটিশ সরকার থেকে। তার গ্রন্থ, যে বিখ্যাত গ্রন্থটি, সেটি হলো দি সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল। 1882 সালে এই গ্রন্থটি প্রকাশিত হয়। এই গ্রন্থের মধ্যে ছিল নেপালের বৌদ্ধতাত্ত্বিক সাহিত্যের কথা। তারপর চর্যাপদ সম্পর্কে আলোচনা করব। চর্যাপদ এক প্রকার বৌদ্ধ সহজিয়াদের সাধন পদ্ধতিমূলক গানকে মূলত চর্যাপদ বলে। তারপর থাকছে চর্যাপদ আবিষ্কার। চর্যাপদ আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে। এটি নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে পুঁথি আকারে আবিষ্কার করেন। তিনি রাজা রাজেন্দ্রলাল মিত্রের দি সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল গ্রন্থের দ্বারা উৎসাহিত হয়ে একাধিকবার, অর্থাৎ 3 বার, 1897 সালে একবার সফরে যান, 1898 সালে যান, 1907 সালে যান, নেপালে সফর করেন। 3 বার যাওয়ার পর তিনি যে পদগুলো সংরক্ষণ করেন তা হচ্ছে চর্যাচর্য বিনিশ্চয়, সরহপাদের দুহা, কৃষ্ণপাদের দুহা আর ডাকার্ণব। এই 4টি
পুঁথিকে একত্রিত করে 10 বছর পর 1907 সালে তিনি আবিষ্কার করেন এগুলো। তারপর 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ প্রতিষ্ঠান থেকে একত্রে এই 4টিকে তিনি নাম দেন হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশ করেন। চর্যাপদ কি? আমরা তো প্রথমেই জেনে আসছি, এক প্রকার বৌদ্ধ সহজিয়াদের সাধন পদ্ধতিমূলক গানকে মূলত চর্যাপদ বলে। এখন আমরা ভেঙ্গে ভেঙ্গে জানবো চর্যাপদ কি, চর্যাপদের মধ্যে কি ছিল, চর্যাপদ কারা লিখছে, সব কিছু আমরা এখন সম্পূর্ণ জানব। তাহলে চর্যাপদের অর্থ জেনে নেই। চর্যা বিনিশ্চয়। চর্যাপদ যখন আবিষ্কার করা হয় তখন চর্যাপদের নাম ছিল চর্য বিনিশ্চয়। এখন চর্যা শব্দের অর্থ হচ্ছে যোগীদের আচার ব্যবহার, ধর্ম, কর্ম, সাধনা, পালনীয়, অনুশীলন ইত্যাদি। অচর্যা শব্দের অর্থ হচ্ছে আচরণীয় নয়, বর্জনীয়, পালন করা উচিত নয় এমন। বিনিশ্চয় শব্দের অর্থ হচ্ছে সুনিশ্চিত নির্ণয় বা জানা, সুনিশ্চিতভাবে কোনো কিছু জানাটা। তাহলে আমরা বুঝতে পারছি সাধক বা যোগীরা যে সকল কিছু পালন করতে বলেছে এবং যা কিছু বর্জন করতে বলেছে সব কিছু সুনিশ্চিতভাবে জানার জন্য যে পদ বা গান রচনা করেছেন তাই চর্যাপদ। তোমরা সকলে এতটুকু তো বুঝতে পারছো, মানে বৌদ্ধতাত্ত্বিক যারা ছিল তারা যে সাধন ভজন করেছেন, এই সাধন ভজনের জন্য কি কি পালন করতে হবে, কি কি বর্জন করতে হবে, আর ওই বিষয়গুলা যার মধ্যে লেখা হয়েছে ওইটাকে বলা হয়েছে চর্য বিনিশ্চয়। বৌদ্ধ ধর্মের 4টি শাখা। এখন আমরা তো পড়ে আসলাম যে এক প্রকার বৌদ্ধ সহজিয়াদের সাধন ভোজন পদ্ধতিমূলক গানকে চর্যাপদ বলে। এখন সহজিয়া কারা? বৌদ্ধ ধর্মের 4টি শাখা। একটি হচ্ছে মহাযান, সহজযান, হীনযান ও কালচক্রযান। এই 4টি শাখার মধ্যে সহজযান যারা, তারা এই চর্যাপদগুলো লিখেছেন। আর বৌদ্ধ মতাবলম্বীগণ 2 ভাগে বিভক্ত, একটি হচ্ছে হীনযান, মহাযান। যদি পরীক্ষায় আসে বৌদ্ধ ধর্মের শাখা কয়টি, তাহলে 4টি। আর যদি বলে বৌদ্ধ মতাবলম্বীগণ কয় ভাগে বিভক্ত, তাহলে হচ্ছে 2 ভাগে, একটি হচ্ছে হীনযান আর একটি হচ্ছে মহাযান। এখন সহজযান বা সহজিয়া কারা? সহজযান বা সহজিয়া বৌদ্ধদের যে গোষ্ঠী স্বদেহ কেন্দ্রিক সহজ পন্থায় সাধন ভজন করে তাদেরকে সহজিয়া বলে। তাহলে আমরা এতটুকু বিষয় তো একদম পরিষ্কার, চর্যাপদ কি, চর্যাপদ মানে কি, চর্যাপদের অর্থ কি, চর্যাপদ কাদের তৈরি, কারা লিখেছেন, এতটুকু সম্পর্কে আমরা একদম পরিষ্কার। তাহলে পরে আসা যাক চর্যাপদের আলোচনা। ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায় সর্বপ্রথম 1926 সালে তার বিখ্যাত গ্রন্থ দি অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ODBL তার গ্রন্থের সংক্ষিপ্ত রূপ। এই গ্রন্থের মধ্যে তিনি সর্বপ্রথম চর্যাপদের ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করেন। এর মধ্যে চর্যা বিনিশ্চয় ছিল প্রাচীন বাংলায় লেখা, অন্য 3টি বাংলায় নয়, অপভ্রংশ ভাষায় রচিত। একমাত্র চর্যা বিনিশ্চয় সেটি ছিল বাংলায়। আর সরহপাদের দোহা, কৃষ্ণপাদের দোহা, তারপর ডাকার্ণব, ওইগুলো ছিল অপভ্রংশ ভাষায় রচিত। এখন অপভ্রংশ ভাষাটা কি? অপভ্রংশ ভাষা হচ্ছে সংস্কৃত প্রাকৃত ভাষার যে চলিত বা মৌখিক মুখে মুখে যে ভাষাগুলো সৃষ্টি হয়েছে সাহিত্যিক ক্ষেত্রে বা কোনো কিছু পদ রচয়িতার ক্ষেত্রে এই অপভ্রংশ ভাষা ব্যবহার করা হতো। অপভ্রংশ ভাষা হচ্ছে হিন্দি, মারাঠি, এইগুলো। আর 1927 সালে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চর্যাপদের ধর্মমত সম্পর্কে প্রথম আলোচনা করেন। 1928 সালে ডক্টর প্রবোধচন্দ্র বাগচি কর্তৃক চর্যার তিব্বতী অনুবাদ প্রকাশিত করেন। এটি খুব ইম্পর্টেন্ট যে কে চর্যাপদের তিব্বতী অনুবাদ করেন?
ডক্টর প্রবোধচন্দ্র বাগচি। কত সালে? 1838 সালে। নামকরণ। এখন চর্যাপদ পাওয়ার পর নামকরণটা কিভাবে করা হয়েছে? চর্যাপদ পাওয়ার পর চর্যাপদের উপরে নামটা ছিল চর্যাচর্য বিনিশ্চয়। এখন দেখা যাক কে কি নাম দিয়েছে। সংস্কৃত টিকাকার মণি দত্তের মতানুসারে এই পুঁথির পদ সংগ্রহের নাম আশ্চর্য চর্যা চয়। এখন হচ্ছে টিকাকার। টিকাকার অর্থ কি? ব্যাখ্যা দানকারী। যারা ব্যাখ্যা দিয়েছেন কোনো পদের কোনো বিষয় সম্পর্কে, তারা হচ্ছে টিকাকার। তাহলে একজন ভারতীয় বিশিষ্ট টিকাকার ছিলেন মণি দত্ত। তিনি চর্যাপদ আবিষ্কারের পর সেই সম্পর্কে তিনি ব্যাখ্যা দিয়েছেন সংস্কৃত ভাষায়। সংস্কৃত টিকাকার মণি দত্তের মতানুসারে এই পুঁথির পদসংগ্রহের নাম আশ্চর্য চর্যাচয়। তারপর নেপালে প্রাপ্ত পুঁথিতে পদগুলোর নাম দেওয়া হয়েছে চর্যাচর্য বিনিশ্চয়। হরপ্রসাদ শাস্ত্রীয় এই মতানুসারে চর্যাচর্য বিনিশ্চয় নাম দিয়েছেন। তারপর এই দুটি নাম মিলিয়ে ডক্টর প্রবোধচন্দ্র বাগচি চর্যাশ্চর্য বিনিশ্চয় নামের পরিকল্পনা করেন। আমরা এর আগে পড়ে আসছি ডক্টর প্রবোধচন্দ্র বাগচি তিনি চর্যাপদকে তিব্বতী ভাষায় অনুবাদ করেন। তারপর কীর্তিচন্দ্র মণি দত্তের টিকার তিব্বতী অনুবাদ করে নাম দেন চর্যাগীতিকোষ বৃত্তি। এটাকে আবার তিব্বতী টিকায় অনুবাদ করেন কীর্তিচন্দ্র, আর কীর্তিচন্দ্র এর নাম দিয়েছেন চর্যাগীতিকোষ বৃত্তি। এতে করে মূল সংকলনের নাম যেটি ছিল তা বোঝা যায় চর্যাগীতিকোষ। আধুনিক পণ্ডিতগণের অনুমান যে পুঁথিটির নাম ছিল চর্যাগীতিকোষ এবং এর সংস্কৃত টিকার নাম চর্যাচর্য বিনিশ্চয়। তাহলে এখানে এক একজনের মতামত এক এক রকম ছিল। তারপর আধুনিক পণ্ডিত যারা, তারা সকলে একত্রিত হয়ে এটা আলোচনা করেন যে পুঁথিগুলোর নাম ছিল চর্যাগীতিকোষ, এর সংস্কৃত টিকার নাম হচ্ছে চর্যাচর্য বিনিশ্চয়। এই কথাই তারা সিদ্ধান্ত নেন। কেননা চর্যাপদগুলো কিন্তু সংস্কৃত ভাষায় রচিত ছিল না, আর সংস্কৃত ভাষায় নিয়ে আসছে টিকাকার মণি দত্ত। এজন্য বলা হয় আধুনিক পণ্ডিতগণ অনুমান করেছেন পুঁথিটি ছিল চর্যাগীতিকোষ, এর সংস্কৃত টিকাকার নাম দেন চর্যাচর্য বিনিশ্চয়। তারপর আসা যাক চর্যাপদের পদসংখ্যা। চর্যার প্রাপ্ত পুঁথিতে 51টি গান বা পদ ছিল। তার মধ্যে একটি টিকাকার কর্তৃক ব্যাখ্যায়িত হয়নি, মানে প্রত্যেকটা পদে কিন্তু ব্যাখ্যায়িত হয়েছে মণি দত্ত দ্বারা, আর এর মধ্যে একটি ব্যাখ্যায়িত হয়নি। সে পুঁথিটি হচ্ছে ব্যাখ্যায়িত না হওয়ার কারণে এই পদের সাথে যুক্ত হয়নি। তারপর 3টি পুঁথি একদম পাওয়া যায়নি, 24, 25 এবং 48। এই 3টি পদ পাওয়া যায়নি। এর মধ্যে 23 নং পদের শেষাংশ পাওয়া যায়নি। 23 নং পদের প্রথম অংশ পাওয়া গিয়েছে এবং শেষের অংশ পাওয়া যায়নি। তাহলে টোটাল পদ পাওয়া গেছে 46.5টি। যদি পরীক্ষায় আসে চর্যার প্রাপ্ত পুঁথিতে কতটি পদ ছিল, তাহলে 51টি, আর সর্বমোট কতটি পদ পাওয়া গেছে, তাহলে হচ্ছে 46.5টি। কবিগণ ও তাদের পরিচয়। চর্যাপদের মধ্যে মোট 24 জন পদকর্তা রয়েছে। এর মধ্যে আদিকবি হলেন লুইপা এবং সবচেয়ে বেশি পদ রচয়িতা হলেন কান্নপা। নিচে ছক আকারে কবিগণের নাম ও পদসংখ্যা উল্লেখ করা হলো। কান্নপা সবচেয়ে বেশি পদ রচয়িতা করেছেন কান্নপা, 13টি, বসুপ্পা 8টি, সরহপা 4টি, লুইপা 2টি, শান্তিপা। লুইপাকে বলা হয় কিন্তু চর্যাপদের আদি কবি, কারণ লুইপা এর পদ সর্বপ্রথম পাওয়া যায়, এজন্য তাকে চর্যাপদের আদি কবি বলা হয়। তাছাড়া এ নিয়েও মতবাদ আছে, আমরা পরবর্তীতে বাকিগুলো পড়ব। শান্তিপা 2টি, সবরপা 2টি, আর কুকুরিপা। চর্যাপদের মধ্যে বাকি যারা আছে তারা সবাই একটি একটি পদ রচয়িতা, যেমন কুকুরিপা, বিরুয়াপা, তারপর হচ্ছে গুণ্ডরিপা, চাটিলপা, কামলিপা, ডুম্বিপা, মোহিতাপা, বিনাপা,
আজদেপ্পা, দাড়িকপা, ভাদেপা, তারকপা, কঙ্কনপা, জয়নন্দীপা, ধামপা, তন্ত্রীপা, ডেন্ডনপা, লারিডুম্বি। লারিডুম্বি 24 নম্বর, তার কোনো পদ পাওয়া যায়নি। এই জন্য কিন্তু বলা হয় চর্যাপদের মধ্যে কবি হচ্ছে 23 জন, আবার মতান্তরে 24 জন। এইসব নামের কতকগুলো ছন্দ নাম আছে, যেমন কুক্কুরি, ডুম্বি, শবর, তারক, কঙ্কন, তন্ত্রী। গানের মাঝে এবং শেষে তারা বনিতা দিয়েছেন। বনিতা কি? বনিতা হচ্ছে যখন কোনো কবি কোনো কবিতার মাঝে বা গানের মাঝে তার নাম উল্লেখ করে তাকেই বলা হয় বনিতা। যেমন বনিতার মাধ্যমে আমরা এই চর্যাপদের কবিগণের নাম আমরা পেয়েছি, তারা প্রচুর পরিমাণ বনিতা ব্যবহার করতেন। যেমন প্রথমে চর্যাপদের প্রথম যে পদটি সেটি ছিল কা আ তরুবর পঞ্চবী ডাল চঞ্চল চি এ বৈঠকাল দৃঢ় করিও মহাশুভ পরিমাণ লুই বনয় গুরু পুছিও যান। তাহলে এখানে বলা হয়েছে লুই বনয় গুরু পুছিও যান। এই যে এখানে লুই এর নাম উল্লেখ করেছে, তারা কবিতার শেষে এবং মাঝে এগুলো ব্যবহার করতেন। তাছাড়া তারা তাদের গুরুদের নামও উল্লেখ করতেন বনিতা আকারে। নামের শেষে গৌরবসূচক বা সম্মানসূচক হিসেবে তারা পা বা পাদ ব্যবহার করেছেন। তাছাড়া লারিডুম্বি কোনো পদ পাওয়া যায়নি। চর্যাপদে একজন মহিলা কবি ছিলেন, তার নাম হচ্ছে কুক্কুরি পা। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ম্যাম, চর্যাপদ হচ্ছে বাংলা ভাষায় লেখা বা বাংলা সাহিত্যের নিদর্শন, তাহলে এটি নেপাল গেল কি করে? চলো তাহলে এর আলোচনা করছি। বৌদ্ধ ধর্ম, আসলে চর্যাপদ কিন্তু বৌদ্ধদের রচনা। তাহলে বৌদ্ধ ধর্মের উদ্ভব ঘটেছে কোথায়? ভারতে। ভারতবর্ষে এর উদ্ভব ঘটেছিল। আবার ভারতবর্ষে থেকে বিস্তার লাভ করতে করতে সারা বিশ্বে এর বিস্তার ছড়িয়ে পড়ে। তখন ভারতবর্ষে রাজা ছিলেন পাল। পাল বংশরা তখন ভারতবর্ষ শাসন করত। তাদের পাল বংশের পরে আসে সেন। সেনরা ছিলেন হিন্দু ধর্মাবলম্বী ব্রাহ্মণ, আর পালরা ছিল বৌদ্ধ ধর্মাবলম্বী। তোমরা এটা সবাই জানো, পাল বংশের রাজারা কিন্তু ছিল বৌদ্ধ ধর্মাবলম্বী, যার কারণে তখন বৌদ্ধ ধর্মাবলম্বীদের কদর ছিল। তারপর যখন সেন শাসন শুরু হয়, সেন শাসনরা ছিল হিন্দু ধর্মাবলম্বী, তখন তাদেরকে আর তখন প্রাধান্য দেওয়া হয়নি। পাল রাজাদের উদারপন্থী বৌদ্ধ মতবাদের পরিবর্তে সেন রাজাদের ব্রাহ্মণ্য ধর্মমতের প্রাধান্যের ফলে বৌদ্ধ সিদ্ধাচার্যরা এদেশে থেকে বিতাড়িত হয়, যার ফলে বৌদ্ধরা এদেশে আর টিকে থাকতে পারে নাই। আর সেন রাজাদের অত্যাচার প্রতাপের পরে তারা বাংলাদেশের বাহিরে চলে যায়। বাংলাদেশের মধ্যে ভারতবর্ষের মধ্যে তাদের আর কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। তাই তারা বাংলা সাহিত্যের আদি নিদর্শন বাংলাদেশের বাহিরে থেকে পাওয়া গেছে। এই যে সেন শাসন শুরু হওয়ার পর এদেশ থেকে বৌদ্ধ প্রায় বিলুপ্তি হয়ে গেছে ভারতবর্ষ থেকে। তখন বৌদ্ধ ধর্মাবলম্বীর লোক না থাকার ফলে বৌদ্ধ ধর্মের যে শাস্ত্র, সাহিত্য, ঐতিহ্য সব কিছুই আস্তে আস্তে অবসান ঘটেছে, মানে প্রায় বিলুপ্তি হয়ে গেছে। সংস্কৃত, প্রাকৃত, অপভ্রংশ যত রকমের বই ছিল, সাহিত্য ছিল, সব কিছুই হারিয়ে গেছে। তবে তিব্বতী, চীনা ও মঙ্গোলিয়া ভাষায় কিছু বৌদ্ধ ধর্ম আর ধর্মীয় সাহিত্যগুলো রয়েছে। বর্তমানে এগুলো নিয়ে আলোচনা করছে, আবিষ্কার করতেছে, তারা আবার নতুনভাবে সব কিছুর আলোচনা করছে আধুনিক যুগে। তবে ভারতবর্ষে আর কোনো বৌদ্ধ ধর্মের শাস্ত্র, সাহিত্য, ঐতিহ্য এগুলো কিছুই নেই। ওই যে পাল বংশের পতন হওয়ার পর সেন বংশ আসছে, তারা ছিল হিন্দু ধর্মাবলম্বী ব্রাহ্মণ, যার ফলে তারা আর এদেশে থাকতে পারে নাই। তখন তারা ওই পুঁথিগুলো নিয়ে তারা নেপাল চলে যায়। তো যার কারণে নেপাল থেকে আমাদের বাংলা সাহিত্যের আদি নিদর্শন পাওয়া গেছে। আশা করি সকলে এই ক্লাসটি দেখার পরে উপকৃত হবা। যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে থাকে
তাহলে কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাও। এতক্ষণ যাবৎ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।